এই নবান্ন অভিযান থেকে শুরু করে বিভিন্ন সাধারণ মানুষ বা সমাজ মাধ্যম থেকে অনেকে উঠে এসে যারা এখন আন্দোলন করছিল তাদেরকে আটকাতে যে পুলিশ তৎপর হয়েছিল, এই তৎপরতা যদি পুলিশের আমরা দেখতাম 14ই আগস্টে, তাহলে হয়তো আজকে এই ঘটনা ঘটতো না। ওই তৎপরতা যদি থাকতো এক্সিট এবং এন্ট্রি গেটটাকে সিকিউর করতে, যাতে বাইরে থেকে পুলিশের তৎপরতা ছিল না, সেই কারণেই তো প্রথম দিন কলকাতা হাইকোর্ট একেবারে নির্দ্বিধায় সিবিআই এর হাতে তদন্তভার তুলে দিয়েছিল। তাহলে 5 মাস ধরে সিবিআই কি করলো সেটাও তো আমাদের জানতে হবে। যারা যারা এর সঙ্গে যুক্ত ছিল আনুষঙ্গিক, তাদের সবাইকে কি সেই প্রপারলি জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের কি প্রপারলি ট্যাগ করা হয়েছে এই কেসে? এবং সেই জায়গা থেকে আমি বলছি যে এরকম আগেও নিদর্শন আছে যে কেসে জাজমেন্ট হয়ে গেছে, জাজমেন্ট বেরিয়েছে, তারপরে উচ্চ আদালতে গেছে, আবার রিইনভেস্টিগেশন হয়েছে, জিজ্ঞাসাবাদ হয়েছে এবং তারপরে কিন্তু প্রকৃত দোষী শাস্তি পেয়েছে। তাই আবার বলছি, সাধারণ মানুষকে ভরসা রাখুন, নিশ্চয়ই সময়ের সাথে সাথে আবার ইনভেস্টিগেশন হবে, আবার ইনভেস্টিগেশন হলে নিশ্চয়ই নতুন তথ্য বেরিয়ে আসবে এবং শাস্তি পাবে যারা দোষী। না, একটা জিনিস তো বারবার বলছি যে পুরো তদন্তটাই হচ্ছে ডিপেন্ডিং অন দ্য এভিডেন্স অ্যান্ড উইটনেস। আজকে এভিডেন্স ট্যাম্পার যেভাবে হয়েছে আমরা দেখেছিলাম 14 তারিখের রাতে, সেই তৎপরতা যদি পুলিশের থাকতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আপনারা যে ফুটেজ দেখাচ্ছেন বারবার, যে ব্যারিকেড ভাঙছে সেই দিন রাতে, যেভাবে গেট ভেঙে ঢুকেছিল, এই লোকগুলোকে আইডেন্টিফাই এখনো করা হলো না কেন? এদের ডেকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হলো না কেন? কলকাতা পুলিশের এই তৎপরতা আমরা দেখিনি। অন্যদিকে আমরা কিন্তু দেখেছিলাম যে পলিটিক্স বারবার বলছে রাজনীতিকে জড়িয়ে দেওয়া হচ্ছে এই ঘটনার সঙ্গে। যে ঘটনায় সন্দীপ ঘোষ যখনই জানা গেল ট্যাগ, কয়েক ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাকে ওইখান থেকে তুলে নিয়ে অন্য একটি মেডিকেল কলেজের মাথায় বসিয়ে দিলেন।